বন্ধুরা, আজকে আমাদের ইউরোপ ভ্রমণের তৃতীয় এবং শেষ পর্বে আমরা এসছি এবং আপনাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করে নিচ্ছি। এখানে বেশ কিছু মজার অভিজ্ঞতা রয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। সুইজারল্যান্ডের জুরিখ থেকে আমরা শুরু করলাম ভোরবেলা স্টেশনের দিকে যাওয়ার। স্টেশনের দিকে পৌঁছে, তার আগে তো বলেইছি যে আমরা সুইজারল্যান্ডে কী অভিজ্ঞতা আমাদের হয়েছিল। স্টেশনে পৌঁছে ট্রেন ধরে আমরা এবার যাচ্ছি ইন্সব্রুকের দিকে। এই ট্রেনটা প্যারিস থেকে যখন সুইজারল্যান্ডে এসছিলাম যেরকম সুন্দর একটা ট্রেন ছিল, এটা অতটা নয়। যাই হোক, ইন্সব্রুকে পৌঁছলাম। পৌঁছানোর পর সেখানেও আমাদের সার্ভিস অ্যাপার্টমেন্ট বুকিং আছে, কিন্তু এই সার্ভিস অ্যাপার্টমেন্টটা একটু অন্যরকম। প্রপার একটা হোটেলের মধ্যে একটা খুব বড় রুম দেওয়া আছে এবং সেখানে হোটেলের রিসেপশনিস্ট আছে। সেখানে সমস্ত ফর্ম টর্ম ফিল আপ করে আমাদের আইডেন্টিটি কার্ড জমা দিয়ে তারপর আমরা আমাদের রুমে গেলাম। ওরা আমাদেরকে বলল যে ট্রামের পাস ওরা দিয়ে দেবে ফ্রি অফ কস্টে। সেই ট্রামে চড়ে 4টে স্টেশন পরে গেলে ট্রামের আর কি স্টপেজ, সেখানে গেলে প্রচুর খাবার জায়গা আছে। ইন্সব্রুক শহরটা খুব সুন্দর, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা ছোট্ট শহর, খুব সুন্দর দেখতে। তা আমরা ট্রামে করেই গেলাম। গিয়ে সেখানে আমরা একটা টার্কিশ রেস্টুরেন্টে অন্য 3জন, আমার বোনের হাজব্যান্ড এবং আমার স্ত্রী, তারা শোয়ারমা খেলো। আমি বললাম আমি তো ভেতো বাঙালি, আমি ভাত এবং কিছু কাবাব, চিকেন কাবাব নিয়ে তার সাথে অনেক স্যালাড সস এই নিয়ে খেলাম। খেয়ে দিয়ে ওই জায়গাটাকে বেশ কিছুক্ষণ পায়ে হেঁটেই ঘুরে তারপর আমরা আবার ট্রামে চড়ে ফেরত এলাম। সেই দিনটা দারুণ আড্ডা মেরে কাটিয়ে দিলাম। পরের দিন আমরা ইন্সব্রুকের সোয়ারস্কি যে ক্রিস্টাল মিউজিয়াম রয়েছে এবং তাদের ফ্যাক্টরি, সেখানে যাব। এই স্টেশনের সামনে থেকে বাস যাবে, আমরা ট্রামে চড়ে সেখানে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে বাসে করে ক্রিস্টাল মিউজিয়ামে গেলাম। গিয়ে এমন সুন্দর ক্রিস্টাল মিউজিয়ামে এত ক্রিস্টালের জিনিস রয়েছে যেটা না দেখলে ভাষায় প্রকাশ করাটা খুব সমস্যা। বিভিন্ন ধরনের অনেক বড় বড় জিনিস রয়েছে, কিন্তু সেখান থেকে কেউ কিনতেও পারে, কিন্তু দাম অত্যন্ত বেশি। তা আমরা কিছু কিনিনি, আমরা দেখেই তারপরে বেরিয়ে এসে দেখছি আমাদের যে বাস ফেরত নিয়ে আসার কথা, সেটা আসতে অনেকক্ষণ সময় লাগবে। তা আমরা কি করলাম, একটা ট্যাক্সি বুক করে ওখান থেকে আমাদের হোটেলে ফেরত এলাম। এসে বিকেলবেলায় ইন্সব্রুক শহরটাই হেঁটে বিভিন্ন দিকে ঘুরে বেরিয়ে সন্ধ্যার পরে ফেরত এসে নিজেদের মধ্যে আড্ডা, এই সমস্ত হাসি ঠাট্টা গল্প করে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তার আগে হঠাৎ জানতে পারলাম পরের দিন আমাদের ভিয়েনা যাওয়ার যে ট্রেন, সেই ট্রেনটি ক্যান্সেল হয়ে গেছে। তার আগে ওইখানে বন্যা হয়েছিল, সেই বন্যার ফলে বোধহয় লাইনে কিছু সমস্যা হয়েছে, ওই লাইনের ট্রেন সব বাতিল। তা যে মেয়েটি আমাদের সমস্ত বুকিংগুলো করে দিচ্ছিল, আমাদের সাহায্য করছিল, সে অন্য একটি ট্রেনের অল্টারনেটিভ ট্রেনের টিকিট করে আমাকে পাঠিয়ে দিয়েছে মেলে। সেই ট্রেনের টিকিটের প্রিন্ট আউট ওদের হোটেলের রিসেপশন থেকে গিয়ে নিয়ে তারপরে আমরা পরের দিনের জন্যে স্টেশনে পৌঁছলাম। স্টেশনে পৌঁছে আমরা দেখলাম যে আমাদের যে চাল এখান থেকে নিয়ে গেছিলাম সেইটা প্রায় শেষ হয়ে গেছে। তা ওখান থেকে 1 কেজি বাসমতি চাল, সুন্দর বাসমতি, ইন্ডিয়াতে যেটা পাওয়া যায় ভারতবর্ষে, সেই চাল আমরা কিনে নিলাম। তার সাথে আলু ভাজার প্যাকেট নিয়ে আমরা স্টেশনে ট্রেন ধরলাম। ট্রেন ধরে যাচ্ছি, যেতে যেতে লিন্স বলে একটা স্টেশন আছে, যেটা অর্ধেক দূরত্ব, মানে ইন্সব্রুক থেকে ভিয়েনা যাওয়ার অর্ধেক দূরত্বে। সেই স্টেশনের একটা স্টেশন আগে ট্রেনটা দাঁড়িয়ে গেছে এবং সেখানে জার্মান ভাষায় কিছু অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আমরা কিছু বুঝতে পারছি না। খুব স্বাভাবিকভাবেই আমার উল্টো দিকে এক ফ্যামিলি বসে আছে, ভদ্রলোক ভদ্রমহিলা, তারা জার্মান, দেখছি বই পড়ছে। তো তাদেরকে বললাম যে কি অ্যানাউন্সমেন্টটা হচ্ছে। বলছে
লিন স্টেশনে নাকি বোমাতঙ্কের ইনফরমেশন পাওয়া গেছে, বোমা আছে বলা হয়েছে, সেই কারণে ওখানে সিকিউরিটি চেকিং হচ্ছে, যতক্ষণ না সেটা কমপ্লিট হবে ট্রেন যাবে না। আমরা তো অবাক। আমরা সাধারণত ভারতবর্ষ বা আশেপাশের বহু দেশে এই ধরনের একটা অবস্থার সম্মুখীন হই, কিন্তু ইউরোপের অস্ট্রিয়াতে গিয়ে এইরকম একটা অবস্থার সম্মুখীন হব এটা ভাবতেই পারিনি। যাই হোক, কিছু করার নেই, বসে আছি। কিন্তু একটা অভিজ্ঞতা রয়েছে প্যারিসে, আপনাদের হয়তো মনে আছে, প্যারিস এয়ারপোর্টে আমরা যেহেতু আগাম জানাতে পারিনি আমাদের ড্রাইভারকে, তার ফলে ড্রাইভার চলে গেছিল। এবার আমরা জানি যে ভিয়েনাতে আমাদের যে থাকার জায়গাটা সেটা শহর থেকে একটু দূরে। সাথে সাথে আমি ওই মেয়েটিকে ফোন করলাম, বললাম যে এই অবস্থা। সে বলল ঠিক আছে, আমি ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করছি। বলল যে ঠিক আছে, আপনি একটা জিনিস করতে হবে, ড্রাইভার বলেছে অপেক্ষা করবে, কিন্তু তাকে কিছু বেশি পয়সা দিতে হবে, এক্সট্রা পয়সা। ঠিক আছে, দিয়ে দেবো। কত পয়সা কিছুই বলেনি, যাই হোক বললাম দিয়ে দেবো। এবার পৌঁছেছি ভিয়েনাতে 2 ঘন্টা পরে, রাত প্রায় 8টা বেজে গেছে। তা অনেক কষ্টে তো ড্রাইভারকে খুঁজে পেয়েছি, এবং এরা অত্যন্ত সুন্দর মানুষ। মানে ড্রাইভার কোথায় দাঁড়িয়ে আছে আমরা জানি না, সে মোবাইলে ছবি তুলে পাঠাচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে যে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি দেখছি একটা প্ল্যাটফর্ম নাম্বার, তা সেই প্ল্যাটফর্মের জায়গায় গিয়ে পৌঁছে তাকে দেখলাম, এবং তারপরে তার গাড়িতে করে উঠে যাচ্ছে। এখানে একটা দারুণ মজার ঘটনা ঘটেছে। এরা নিয়ে গিয়ে এই গাড়িতে, ট্যাক্সিতে যে জায়গাটায় পৌঁছে দিল, সেখানে 3টে বিল্ডিং রয়েছে। রাত্রিবেলা প্রায় 9:30 বাজে, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কেউ কোথাও জনমানব নেই আশেপাশে। সে তো নামিয়ে দিয়ে চলে গেল। ওই 3টে বিল্ডিংয়ের মধ্যে কোন বিল্ডিংয়ের কোন ফ্লোরে আমাদের ফ্ল্যাট তা কেউ জানে না। তা ওখানে একটি বোধহয় ফিলিপিনো ফ্যামিলি, ইয়াং কাপল, তাদেরকে দেখলাম। তাদেরকে সাথে কথা বলে তারা আমাদেরকে অনেকটা সাহায্য করলো। বলল এই নিচের দিকে নেমে গিয়ে যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়েই মনে হচ্ছে আপনাদের বাসস্থান, থাকতে হবে। ঠিক আছে। অনেক মালপত্র ছিল, সেগুলো ভারী ভারী মালপত্র নিয়ে সিঁড়ি দিয়ে নেমে ওই বিল্ডিংয়ের সামনে গিয়ে দেখছি বিল্ডিংয়ে ঢুকতে গেলে নাম্বার কি দরকার হয়, সেই কম্বিনেশন না থাকলে আপনি ঢুকতে পারবেন না। যাই হোক, সেখানে তো দাঁড়িয়ে আছি, দেখছি 2-3 জন সেই বিল্ডিংয়ে ঢুকছে, তাদের পিছু পিছু আমরা ঢুকে গেলাম, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। এবার ঢুকে গিয়ে কি করব, booking.com-এ যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ফোন করলাম। এক ভদ্রমহিলা ধরলেন, তাকে বলছি। সে বলল যে আপনাকে ফোনে আমি কিছু বলবো না, আপনাকে যেটা করতে হবে, মেলে আমি আপনাকে পাঠাচ্ছি, আপনার মেল আইডি দিন। আমার মেল আইডি দিলাম, অপেক্ষা করছি, মোবাইলে চেক করছি, আসছে না। তখন আবার ওই মেয়েটিকে ফোন করলাম বাধ্য হয়ে, আমাদের ভারতবর্ষে যে নাকি আমাদের সাহায্য করছিল। সে তখন একটা নাম্বার কোড নিচে ঢোকার এবং বাইরে ওপরে ঘরে যাওয়ার দিল, এবং তার সাথে ফ্ল্যাটের নাম্বার। ভালো কথা, আমরা সবাই ভেতরে রয়েছি। আনা একবার চেক করে দেখি তো যে মেন গেট দিয়ে যে ঢোকার নাম্বার লকটা, সেটা কাজ করছে কিনা। তা আমি আমার স্ত্রীকে বললাম, তুমি একটু বাইরে যাও, বাইরে গিয়ে এই নাম্বারে লগ ইন করে দেখো যে ওটা খুলছে কিনা দরজাটা। সে বললো মাথা খারাপ, যদি দেখি যে খুলছে না তখন কি হবে? না, আরে ভেতর থেকে তো খোলা যাচ্ছে এমনিতেই, সুতরাং তোমার অসুবিধা নেই। যাই হোক, সে বাইরে গেল, গিয়ে চেষ্টা করলো এবং খুলে যাচ্ছে, ভেতরে ঢুকলো। এবার আমাদের বলা হয়েছে 207। 207টা কোন ফ্লোরে বুঝতে পারছি না। নিচে কোথাও কিছু লেখা নেই, কোনো লেটার বক্স যেগুলো আমাদের এখানে থাকে সেরকম কিছু নেই। হঠাৎ কি মনে হলো, লিফটের দরজাটা খুলে দেখছি লিফটে একটা ম্যাপিং করা আছে, এটা হচ্ছে 3rd ফ্লোরে। যাই হোক, লিফটে করে উপরে উঠলাম, উঠে তো ঢুকলাম। এইবার আসল গল্প শুরু। প্রচণ্ড খিদে পেয়ে গেছে তখন। ফ্ল্যাটটা খুব সুন্দর ছিল। তা এবার প্রথমে চা করলো আমার বোন, চা বিস্কিট খেয়ে এবার বললাম ভাত বসিয়ে দে। তো ভাত বসাতে গেলে চাল যেটা কিনেছিলাম ইন্সব্রুকের রেলওয়ে স্টেশনের নিচের ডিপার্টমেন্টাল স্টোর থেকে, সেই চালটা ওর কাছেই রাখা ছিল।
ও খুলতে গেছে, খুঁজছে, বলছে চাল পাচ্ছি না। বললাম তুই আনিস নি? বলছে না আমি এনেছি, কিন্তু কিছুতেই পাচ্ছি না। ও বলছে ট্রেনে কেউ তুলে নিতে হবে, সব জিনিস ছেড়ে লোকে চাল তুলে নেবে ট্রেন থেকে? কি বলছিস তুই? তুই নিশ্চয়ই জানিসনি। এদিকে এই যখন ঘটনা ঘটছে, আমার স্ত্রী তখন সে ওই যখন নাকি আমরা শুনেছি না যে রোম যখন পুড়ছিল, নিরো সম্রাট সে নাকি বেহালা বাজাচ্ছিল, সে ছেলের সাথে ফোনে কথা বলে যাচ্ছে, সে ইউএসএ থাকে। তখন তাকে ধমক দেওয়াতে সে এসে কি গিট ঠিট বাঁধলো। বাঁধার পরে হঠাৎ আমার বোন চিৎকার করে উঠলো। সে তো সমস্ত ব্যাগ ঠ্যাগ সব জামা কাপড় বের করে সব খুলে ফেলেছিল, কিছুই পাচ্ছে না। বলে এই দেখো পেয়েছি। কীভাবে পেল? তার পিঠের ব্যাগে ছিল, যেহেতু কালারটা লাল রঙের প্যাকেটটা, সে ভেবেছিল ওটা বিস্কুটের প্যাকেট, আসলে ওটা চালের প্যাকেট। যাই হোক, এসছে। এবার তো আনন্দ, এত খিদে পেয়েছে, এবার ভাত রান্না হবে, ভাত খাবো। হঠাৎ বলছে যে হট প্লেটটা, সে হট প্লেটটা চলছে না। খুব সুন্দর হট প্লেট, 6খানা নব রয়েছে নিচে, বিভিন্ন কম্বিনেশনে চালিয়েও চলছে না। তা আমার ছেলে থাকে ইউএসএ, তাকে বলা হলো, সেও ওখানে ওটা ইউজ করে ভিডিও কলে। সে দেখে কিছুই বুঝে উঠতে পারলো না। তখন আবার ওই ভদ্রমহিলাকে, যে ভিয়েনারি, তাকে ফোন করলাম। সে বলল যে ওখানে 0 to 120 লেখা একটা সাদা রঙের চাকতি থাকার কথা, আপনি দেখুন তো। আমি প্রায় গোটা 10 ছবি তুলে পাঠিয়ে দিলাম তাকে হোয়াটসঅ্যাপে। সে কিছুই বুঝে উঠতে পারলো না। বললো মনে হচ্ছে এটা আপনাদের খারাপ, একটা কাজ করুন, আপনাকে চেষ্টা করছি যে অন্য ফ্ল্যাটে শিফট করা যায় কিনা। সে অনেক চেষ্টা করে বলল যে না, কোনো ফ্ল্যাট খালি নেই, সব অকুপাইড, আপনাদের কিছু করার নেই। আমি তা কী করবো? বলে যে আই কান্ট হেল্প। বললাম, বলে ফোনটা কেটে দিল। ভালো কথা, এবার কি করি? আমি বললাম যে ওই ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ ওই চা যেখানে করেছে ওইটার মধ্যেই দিয়ে করে কোনো মতে খেয়ে তো থাকতে হবে। আমার স্ত্রী বললো দেখো তো ওইদিকে যে সুইচ টুইচে কোনো এই এমসিভি পড়ে ঠরে গেছে কিনা। রান্নাঘরটা হচ্ছে অনেকটা ভেতরের দিকে, দরজার পাশে এমসিভির বক্স রয়েছে। হঠাৎ ওখানে গিয়ে আমি দেখছি এমসিভির বক্সের ঠিক নিচে একটা চাকতি রয়েছে সাদা, যেখানে 0 to 120 লেখা আছে। যেই আমি ওটাকে একটু ঘুরিয়েছি, এখানে 3জনেই চিৎকার করে উঠেছে, আরে জ্বলে উঠেছে। তার মানে ওটা হচ্ছে টাইমার। এবার ভাবুন, কে বুঝবে যে টাইমার এখানকার, মানে রান্নাঘরে হট প্লেটের টাইমার, রান্নাঘর যেটা মিনিমাম 30-40 ফুট ভেতরের দিকে, যে সেটা মেন দরজার পাশে এমসিবি বক্সের নিচে রাখা থাকবে। মানে মনে হচ্ছে যে আপনাকে একটা জটিল ধাঁধা কেউ দিয়ে দিয়েছে এবং বলছে এটা সমাধান করো। যাই হোক, তারপরে তো ভাত ঠাত রান্না হলো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়া হলো। পরের দিন সকালে আমরা ট্যাক্সি নিয়ে চলে গেলাম মেন সিটি সেন্টারের কাছে, যেখান থেকে আমাদের বাস ছাড়বে এবং আমরা যাব হলস্ট্যাটে। বাসে উঠে পড়লাম সকালবেলা গিয়ে ট্যাক্সি নিয়ে। তারপরে বাস ছেড়ে দিল। বাসে করে তো যাচ্ছি, অসাধারণ সুন্দর জায়গা, প্রায় 300 কিলোমিটার দূরত্ব। তার মাঝে বেশ কয়েকটা দর্শনীয় স্থান দেখে নিলাম। বাস থামলো সেখানে, দেখে আমরা হলস্ট্যাটে পৌঁছলাম। হলস্ট্যাট হচ্ছে মূলত লবণের খনি এবং কথিত আছে যে গোটা পৃথিবীর লবণও যদি শেষ হয়ে যায়, মিনিমাম 100 বছর গোটা পৃথিবীকে লবণ ওখান থেকে সাপ্লাই করা যেতে পারে হয়তো, এটা কথিত আছে। যাই হোক, আমরা ওখানে পৌঁছে একটা বড় লেকের ধারে একটা রেস্টুরেন্টে বসলাম। বসে ওখানে বড় মাছ, ওই লেকেরই মাছ, তার বেক করে দিল, তার সাথে অনেক স্যালাড এবং সস এইগুলো দিয়ে আমরা আমাদের উদরপূর্তি করলাম। তারপরে ওখান থেকে চারিদিকটা ঘুরে নিয়ে আমরা ফেরত চলে এলাম আবার রাত্রিবেলা ভিয়েনাতে। ভিয়েনাটা একটু দেখে নিয়ে আমরা ট্যাক্সি করে আবার আমাদের বাড়িতে চলে এলাম, মানে ফ্ল্যাটে। পরের দিন সকালবেলা আমাদের ফ্লাইট রয়েছে, গাড়ি এলো, আমরা সেই গাড়িতে মালপত্র সমস্ত তুলে আমরা পৌঁছে গেলাম ভিয়েনা এয়ারপোর্টে। ভিয়েনা এয়ারপোর্ট থেকে দুবাই,
দুবাই থেকে কলকাতা, তারপরে বাড়িতে। এই যে অভিজ্ঞতাগুলো হলো, বিশেষত আপনারা যারা যাওয়ার প্ল্যান করছেন বা ভাবছেন, একটু বয়স্ক যারা ভাবছেন যে আমি একটা হোম সেই ধরনের জায়গায় থাকলে যেখানে কিনা আমি রান্না করে খেতে পারি, হ্যাঁ, আপনাদের এই অভিজ্ঞতাটা ভীষণভাবে আশা করি কাজে লাগবে। কারণ এই জিনিসগুলো আপনারা একটু তাহলে জেনে যেতে পারবেন। হ্যাঁ, ধন্যবাদ। এখানেই আমরা আমাদের ইউরোপ যাত্রার ভিডিও সিরিজ শেষ করছি।